হাতে গোনা ভোটার উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। দায় কমিশনের নয়, দাবি সিইসির। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না। বিএনপি অংশ নিলে নির্বাচন হতো প্রতিযোগিতামূলক, বললেন আতিকুল। বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ শাফিনের। যদি আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসছি, সেখানে অনিয়ম দেখা গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি গোলাম রাব্দি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহে শপথ নেবেন ঐক্যফ্রন্টের মুকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে, দাবি মুকাব্বিরের। ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাওয়ার ঘোষণা ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের বাদ পড়া প্রার্থীদের। আবেদন যাচাই বাছাই হবে, জানালেন রিটার্নিং কর্মকর্তা। এখন আর কোথায় থাকবো, এখানে কোথায় আর থাকার মতো কোনো ভাব নাই। চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পুড়ল ভাসানটেক বস্তি, 2 শিশুর লাশ উদ্ধার। নিঃস্ব 2000 পরিবার। পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রমে কাল থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। এবং ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মোদির সঙ্গে আলোচনায় আগ্রহী ইমরান খান। আটক ভারতীয় পাইলটের মুক্তি কাল। বৃষ্টিবিঘ্নিত দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন ও 2 সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বেশিরভাগ দলের বর্জনের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। এ দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দক্ষিণ সিটির 18টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ। বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ না নেয় প্রচারণায় যেমন জৌলুস ছিল না, তেমনই ভোটের দিনেও লাগেনি উৎসবের রং। অনেক ভোটারই বললেন শেষ মুহূর্তে জেনেছেন ভোটের কথা। অনেকে জানেও না যে আজকে নির্বাচন এবং প্রার্থী সম্পর্কেও ধারণা নাই অনেকের। বিএনপি নাই, অন্য প্রার্থী নাই বিধায় একটু নির্বাচন প্রচারণাটা একটু কম, সেরকম চোখে পড়ার মতো না। মণিপুরি পাড়ায় কাউকে দেখিনি যে ভোট দিতে আসার জন্য। তবে 2 সিটিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর ভোটের চিত্র কিছুটা ভিন্ন। ভোট দিতে আসা এই মানুষগুলো এর আগেও হয়তো ইউনিয়ন পরিষদের বাসিন্দা হিসেবে একাধিকবার ভোট দিয়েছেন। তবে এবার তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। তারা এবার ভোট দিচ্ছেন সিটি কর্পোরেশনের বাসিন্দা হিসেবে। বৈরী আবহাওয়াতেও ভোট দিতে আসেন কিছু মানুষ। পানি হলে কিছু ভোটটা দিতেই হইব, আমাগুলো একটা যোগ্যমান নেতার দরকার, আমাকে দিতে হইব না। রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, বড় দলের প্রার্থী থাকলে ভোট প্রতিযোগিতামূলক হতো। যদি আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কেউ আসুক আর না আসুক, আমাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের ফল নিয়ে ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে অবশ্যই আমি বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ যে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। ভোট শেষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রার্থী শাফিন আহমেদ বলেন, ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। সম্ভবত বৃষ্টির কারণে ভোটার সংখ্যা কম ছিল। ধন্যবাদ জানাতে চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মীদেরকে। আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন অ্যারেঞ্জ করার জন্য। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়ী করেন প্রধান নির্বাচন কমিশনার। উত্তরার একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন তো স্বল্প সময়ের জন্য, মাত্র 1 বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে, সেজন্য হয়তো আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে। আর একটা কারণ হতে পারে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল
বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। যে তথ্য আছে ঢাকা উত্তরের মেয়রের উপনির্বাচন এবং সম্প্রসারিত যে ওয়ার্ডের যে নির্বাচন এবং একই সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত যে ওয়ার্ডের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। উত্তর সিটির 54টি ওয়ার্ডের সবকটিতেই মেয়র পদে ভোট হয়। এর মধ্যে নতুন যুক্ত 18টি ওয়ার্ডে আলাদা করে ভোট হয়েছে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে সম্পন্ন হয় ভোট গ্রহণ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের ফল ঘোষণা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বিলায়েত হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিলায়েত, রাব্বি, এখন পর্যন্ত আমাদের হাতে 162টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে। এই 162টি কেন্দ্রের মধ্যে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম তিনি 99,205 ভোট পেয়েছেন এবং জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ তিনি পেয়েছেন 3,932টি ভোট। আর এর পাশাপাশি আরও যে 3জন মেয়র প্রার্থী আছেন তারাও কেউ 2,000 ভোট, কেউ 1,000 খানিক ভোট এখন পর্যন্ত পেয়ে আছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে 1295 কেন্দ্রের মধ্যে আরো যে কেন্দ্রগুলো বাকি আছে সেই কেন্দ্রগুলো ফলাফল কিন্তু একীভূত করার কাজ করছে নির্বাচন কমিশন। আর রিটার্নিং কর্মকর্তা কিন্তু এখন পর্যন্ত 4 ধাপে ফলাফল ঘোষণা করে দিয়েছে এবং তিনি যেটা জানিয়েছেন যে আজকে মধ্যরাত পর্যন্ত সময় লেগে যেতে পারে প্রত্যেকটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে। একটু জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের মেয়র পদে যে উপনির্বাচনটি হলো সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সেই নির্বাচনে কিন্তু কোনো কেন্দ্রের ফলাফল কিন্তু কোনো কেন্দ্রের ভোট গ্রহণ কিন্তু স্থগিত করা হয়নি। সুতরাং বলা যায় যে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফলই এখান থেকে ঘোষণা করা হবে। রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ পর পরে তিনি আমাদেরকে আপডেট জানাচ্ছেন এবং কয়টি কেন্দ্রের ফলাফল তার হাতে এসেছে সেইটি তিনি বলছেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা এখন পর্যন্ত যতগুলো কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি সবগুলো কেন্দ্রে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও বলা যায় না যে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ থেকে অনেক ভোটের ব্যবধানে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। আর ভোটের শতাংশ, ভোট পড়ার হারটা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যে যতগুলো কেন্দ্রের ফলাফল এসেছে সবগুলো কেন্দ্রের মধ্যেই 30% কিছুটা বেশি ভোট পড়েছে এখন পর্যন্ত। যদিও বিকেলে নির্বাচন কমিশন সচিব জানিয়েছিলেন যে 50% কাছাকাছি ভোট পড়া ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের ফল ঘোষণা নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার বিলায়েত হোসাইন। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। মেয়র ইলেকশনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, যে দলীয়ভাবে বিরোধী দল অংশ নিত। আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করার যে পথ তারা বেছে নিয়েছেন এটা পরিহার করার আহ্বান জানাই। আগামী সপ্তাহেই শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের 2 প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। সময় সংবাদের কাছেই তথ্য নিশ্চিত করেছেন মোকাব্বির নিজেই। এদিকে দলীয় সিদ্ধান্তের বিপরীতে শপথ নিলে জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। জোটগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে জোট গঠনের দলকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। রিপোর্ট আহমেদ সালেহিনের। সরকার বিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে দীর্ঘ 1 দশক পর জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে 300 আসনের বিপরীতে মাত্র 8টি আসনে জয় পাওয়া ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। এই 8 প্রার্থীর 2 জন সুলতান মনসুর ও মোকাব্বির খান আগেই জানিয়েছিলেন শপথ নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা। ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের ঘোর আপত্তি সত্ত্বেও খুব শিগগিরই তারা শপথ নেবেন বলে জানিয়েছেন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করেই আমি এই মাসে শপথ নিব। আশা করি এটা মার্চের প্রথম দিকে হবে। আগামী সানডে অথবা মানডে চিঠি দিব স্পিকারের কাছে। ধানের শীষ প্রতীক ছাড়া এদের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সম্ভব ছিল না। এই 2 জন যদি জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য শপথ গ্রহণ করেন, এটি হবে জোট এবং দলের সাথে সুস্পষ্ট
বিশ্বাসঘাতকতা। জোটের নীতির বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিএনপির এই নেতা। তবে নির্বাচিত হওয়া এই জোট নেতা বলছেন সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক তার দল। যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই দল এবং জোট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপিও চিন্তা করবে যে ভবিষ্যতে এই ধরনের জোটের রাজনীতিতে আগামী দিনে যাবে কি যাবে না। সুতরাং এই ব্যাপারে দলকে আরো সাবধান হতে হবে, যাকে খুশি তাকে এইভাবে দলীয় প্রতীক দেওয়া ঠিক নয়। আমার ব্যাপারে তো জোট সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা রাখেন না, নীতিগতভাবেও না, আইনগতভাবেও না। গণফোরাম কি চাচ্ছে আপনারা সংসদে অংশ নেন? হ্যাঁ, গণফোরাম চাচ্ছে। তাহলে ডক্টর কামাল সাহেবকে কোন সিদ্ধান্ত দিয়েছেন সংসদে যাওয়ার জন্য? উনি তো সবসময় ইতিবাচক। দল যদি ইতিবাচক হয় তাহলে তো উনি দলের প্রধান, উনি তো নেতিবাচক হতে পারেন না। এরই মধ্যে ঐক্যফ্রন্টের 8 জন বাদে অন্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচনের 90 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তারা। এর মধ্যেই চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনরায় যাচাই বাছাই করা হবে। আগামী ৩রা মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা। প্রায় 28 বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচন। এতে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন ছাত্র সংগঠনের 832 জন প্রার্থী। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বুধবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে বয়স ও ভর্তি জটিলতা সহ নানা কারণে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে 31 জনের প্রার্থিতা বাতিল করা হয়। এর মধ্যে ছাত্র দলের 10 জনের প্রার্থিতা বাতিল করা হয়। বাম জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা এবং স্বতন্ত্র জিএস প্রার্থী ARM আসিফুর রহমানের প্রার্থিতাও বাতিল হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। মনোনয়নপত্রে এমন কোনো জায়গা ছিল না যেটা অসম্পূর্ণ রেখে আসলে জমা দেওয়া সম্ভব। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, আমাদেরকে বিপদে ফেলানোর জন্য তারা এই প্রক্রিয়ায় যাচ্ছে। আপিল করেছি, এটা যদি এখানে সুরাহা না হয় তাহলে আমার আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। তবে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। পুনর্বিবেচনার পর যারা প্রার্থী হতে পারেননি বলে এখন ঘোষণা করা হয়েছে, এটিতে সাময়িক তালিকা, এটি চূড়ান্ত করা হবে এবং এই চূড়ান্ত তালিকাটি শিডিউল অনুযায়ী যথাসময়ে প্রকাশিত হবে। আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভাসানটেক বস্তিতে আগুনের ঘটনায় 2 শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। মধ্যরাতের আগুনে মাত্র 2.5 ঘন্টায় পুড়েছে বস্তির হাজারো ঘরবাড়ি। চকবাজারের ভয়াবহ আগুনের মাত্র 1 সপ্তাহের মাথায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার রাত 1:30টার দিকে মিরপুর সিআরপির পেছনে আবুলের বস্তিতে হঠাৎ আগুন লাগে। জীবন বাঁচানোর তাগিদে দিকবেদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ। ফায়ার সার্ভিসের 21টি ইউনিটের অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় 2.5 ঘন্টা। যারা যারা যান বাঁচাতে পারছে তারা ধরেন পানির মধ্যে থাকছে, কেউ আহত হয়েছে আর অনেক মানুষ আইছে না। রাতে আগুনের পর বৃহস্পতিবার দুপুরে বস্তির পাশের ডোবা থেকে 2 শিশুর লাশ উদ্ধার করা হয়। এছাড়া আগুন থেকে বাঁচতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। কত কষ্ট করে কাজ কাম করে যে জিনিসপত্র জমাইছে অন্তত সব শেষ। আমরা কই থাকবো, কি করবো? সরকারে যদি কোনো সাহায্য টাহায্য করে তাহলে তো আল্লাহ ভরসা। একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে। একজনের বয়স হচ্ছে আনুমানিক, আমি যেটা মনে করছি এই করে থেকে যে 4-5 মাস এরকম হবে। আরেকজনের বয়স 2-2.5 বছরের মতো। তো আরেকজন বলছে যে তার একটা 12 বছরের মেয়ে মিসইউজ আছে, তো সেটার জন্য এখন অলরেডি ডুবুরি টিম এখানে উদ্ধার কাজ করতেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সময় সংবাদ, ঢাকা। চলে গেলেন সিনিয়র সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রথিত যশা এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকের ছায়া নেমেছে গণমাধ্যম অঙ্গনেও। 4 দফা জানাজা শেষে বিকেলে উত্তরার 12 নম্বর সেক্টরে তার দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে দেশের সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। কীর্তিমান একজন মানুষ, যার চিন্তা চেতনার সবটুকু জুড়ে ছিল এদেশের গণমাধ্যম ও তার কল্যাণ। গত 20 ফেব্রুয়ারি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শাহ আলমগীরকে ভর্তি করা হয় ঢাকার সিএমএইচে। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ও ডায়াবেটিস সহ নানা ব্যাধিতে ভোগায় ছিলেন এসডিইউতে। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হলে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। পরে সকাল 10টার দিকে তিনি মারা যান। প্রথমে তার মরদেহ পৈতৃক ভিটা ঢাকার গোরানে নিয়ে যাওয়ার পর সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মানবিক মূল্যবোধ, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা বাবার জন্য দোয়া করবেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় গত 6 বছরের শেষ কর্মস্থল প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি কার্যালয়ে। সেখানে এক দফা জানাজা ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয় মরদেহের প্রতি। যে অল্প কয়েকজন মানুষকে আমরা বলতে পারি যে ভালো মানুষ, ভালো পেশাদার সাংবাদিক এবং সৎ পেশাদার সাংবাদিক, তার মধ্যে উনি একজন। আধুনিক সাংবাদিকতায়, প্রগতিশীল সাংবাদিকতায় যতখানি অবদান রেখেছেন, এই অবদান অন্য কেউ হয়তো পূরণ করতে পারবে না। কিছুটা একাডেমিক এবং গণমাধ্যমের সঙ্গে কাজ করে, এই দুটো মিলিয়ে তিনি দু জায়গাতেই অত্যন্ত মানিয়ে নিয়েছিলেন। দেশের মূলধারার বেশ কটি দৈনিক পত্রিকা আর টেলিভিশনের জন্মলগ্নে কাজ করেছেন শীর্ষ পদে। নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সংগঠনেরও। পরে তার মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নিয়ে এলে ভিড় করেন তার সাবেক সহকর্মী, গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনরা। শ্রদ্ধায় আর ভালোবাসায় জানান শেষ বিদায়। তার এই দক্ষতা, তার যোগ্যতা, তার সততাকে যদি আমরা স্মরণ করি তাহলেই তাকে স্মরণ করা হবে। আমরা কিছু করতে পারার আগেই তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন। 62 বছরের শাহ আলমগীরকে সবশেষ তার উত্তরার বাসভবনে জানাজা শেষে দাফন করা হয় উত্তরা 12 নম্বর সেক্টর কবরস্থানে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ইলিশ রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস পদ্মা, মেঘনা সহ ইলিশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ কারণে সকাল থেকেই নদীতে জাল গুটিয়ে তীরে ফেরেন জেলেরা। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞার সময় সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য, ছবিতে রিপোর্ট। জাটকা ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে সরকারি এই সিদ্ধান্তের পরপরেই চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের অন্যতম অভয়াশ্রমের আশপাশ থেকে তীরে ফিরতে শুরু করেন জেলেরা। যথাযথভাবে 2 মাস অভিযান আমরা পালন করব। মাছটা বড় হইলে আমরাই ধরবো, আমরা জেলেরই ধরবো। সরকার আঙ্গুল লিগে তো কিছু সহযোগিতা করতে হবে, নাহলে আমরা কি বাজারে বাঁচবো। জাটকা সহ অন্য যত ধরনের আমাদের মাছ আছে এগুলো যাতে নির্বিঘ্নে তাদের বংশ বিস্তার করতে পারে এবং আমাদের ছোট মাছগুলো ধ্বংস না হয়, এই জন্য আমরা রাত দিন 24 ঘন্টা নদীতে আমরা পাহারা দিব। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর বাউফল থেকে 10 মিনা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে 2টি অভয়াশ্রমেও মাছ ধরা বন্ধ করে দিয়েছে প্রায় 67,000 জেলে। এ সময়ের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা দ্রুত জেলেদের কাছে পৌঁছাতে সরকারি সহায়তা চেয়েছেন তারা। মাছ ধরা বন্ধে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগও। যারা নেতা, সরকার যদি সাহায্য না করে সংসার তো চালান যাবে না। সরকার যেন আমাদের কোনো কিছু দেয়, তাহলে আমরা মাছ ধরা বন্ধ রাখবো 2 মাস। ইলিশ উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকতে প্রস্তুতি নিচ্ছেন ভোলার ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত এলাকার জেলেরা। জাল গুটিয়ে এরই মধ্যে অনেকেই ফিরেছেন তীরে। সরকারি সহায়তা সঠিক সময়ে দেওয়ার দাবি তাদের। আমরা নৌকা, জাল ফাল সব তর উড়ে রাখছি। আমরা কালে অভিযান ঠিকই মানু, কিন্তু আমরা যে সরকার যে জিনিসটা দেয় আমরা কিন্তু আমরা পাইতে আসি না পাওয়ার কারণে মনে করেন চুরি চামি করে মাছ টাছ ধরতে যাই। এদিকে শরীয়তপুরেও ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে প্রস্তুত জেলেরা। আবু নোমান, সময় সংবাদ। অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনে মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, সেগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান করার চেষ্টা করুন।
কবির আর 1 ঘন্টা পরই শেষ হয়ে যাচ্ছে 2019 সালের বইমেলা এবং আবারও 11 মাসের জন্য প্রতীক্ষা শুরু হবে। তবে পাঠকরা যে বইগুলো কিনলেন সেটি নিঃসন্দেহে বছরব্যাপী তাদেরকে আলোড়িত করবে, আন্দোলিত করবে এবং এবারের বইমেলা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য এবং স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল, সুস্থিরভাবেই শুরু হয়েছিল, কিন্তু শেষ দিকে এসে গতকাল কিন্তু আমরা দেখেছি বৃষ্টিতে কিছুটা পণ্ড হয়েছে, বিঘ্ন হয়েছে বইমেলা। এ কারণে কিন্তু আমরা দেখেছি প্রকাশকরা বলছিলেন, তারা দাবি জানিয়েছিলেন মেলা 2 দিন বাড়িয়ে দেবার কথা বলেছিলেন, কিন্তু আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি সেটি আমলে নেয়নি। আজকে 9:30টার সময় বইমেলা শেষ হবে। আজও শেষ দিন, আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল, মেঘলা ছিল আকাশ। তারপরও আমরা দেখেছি পাঠক এসেছেন, লেখকরা এসেছেন, তাদের কলরবে মুখরিত হয়ে আছে পুরো অঙ্গন। এবং শেষ দিকে আসলে যারা আসছেন তারা ঘুরছেন না, বই কিনছেন এবং এই বই কেনার পরে কিন্তু 11 মাস তারা পড়বেন, 11 মাস তাদের এই বইগুলো আলোড়িত করবে। এই বই মেলার জন্য শুধু বই মেলা নয়, এটি শুধু বই কিনবার বিষয় না, এটি চেতনায়িত হবার বিষয়। এবং এই বই মেলা বাঙালিকে নিঃসন্দেহে বাঙালিত্বের দিকে ঠেলে দেয়, বাঙালির চেতনায় নানাভাবেই আলোড়িত করে। তো সব কিছু মিলিয়ে এবারের বই মেলা শেষ হলো এবং এই শেষ হওয়াটা আবার অপেক্ষার সূচনাও হলো। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের কাছে থাকা বইমেলার সর্বশেষ খবরাখবর। খবির। তরিকুল ইসলাম সৌরভ জানাচ্ছিলেন বইমেলার খবর। আজকে শেষ দিনের খবরাখবর তিনি জানাচ্ছিলেন আমাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে ভোটার উপস্থিতি হাতে গোনা, দায় কমিশনের নয়, দাবি সিইসির। প্রতিদ্বন্দ্বিতামূলক না হলেও শান্তিপূর্ণ হয়েছে বললেন ওবায়দুল কাদের। বিএনপি অংশ নিলে নির্বাচন হতো প্রতিযোগিতামূলক বললেন আতিকুল। বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ শাফিনের। আগামী সপ্তাহে শপথ নেবেন ঐক্যফ্রন্টের মুকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে, দাবি মুকাব্বিরের। পদ্মা, মেঘনা সহ 6টি অভয়াশ্রমে কাল থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। এবং ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মোদির সঙ্গে আলোচনায় আগ্রহী ইমরান খান। আটক ভারতীয় পাইলটের মুক্তিকাল। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।